নমস্কার বন্ধুরা, আমি সাগর। আবারও স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। সো আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ইন্ডিয়ান পলিটির উপর একটা প্লেলিস্ট তৈরি করব, আর এই প্লেলিস্টের প্রথম ভিডিও হবে আজকের ভিডিওটা। তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ যেটার মধ্যে ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটা রয়েছে, আমার মতে প্রায় 70 থেকে 80% কোয়েশ্চেন যদি তোমরা আমার এই প্লেলিস্টটা ফলো করো তাহলে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে প্লেলিস্টটা, এটাকে আমি কন্টিনিউ করব নাকি করব না, এটাও তোমরা একটু কমেন্ট বক্সে জানাইবা। ঠিক আছে, এবার আর কথা না কইয়া আমি স্টার্ট করি আজকের ভিডিওটা। পলিটিক্স স্টার্ট হয় ভারতের সংবিধান দিয়ে। ঠিক আছে, এবার সংবিধান কি? সংবিধান হলো একটা যে কোনো রাষ্ট্র বা যে কোনো দেশ পরিচালনার জন্য যে পরিমাণ আইন কানুন তৈরির দরকার, বা ওই আইনটিরে কিভাবে প্রণয়ন করতে হইব, বা মোট কথা একটা দেশের কেমনে সুন্দরভাবে চালাইতে হইব, এই নিয়মটা, এই আইন কানুনটা সব একটা বইয়ের মধ্যে লেখা থাকে, যেটা সংবিধান। ঠিক আছে, এবার আলাদা আলাদা দেশের আলাদা আলাদা সংবিধান আছে। এবার আজকে আমরার পড়ার বিষয় হইল ভারতের সংবিধান। আমরা পড়তে হবে যে ভারতের সংবিধানটা কেমনে তৈরি হয়েছে। এমন তো না যে ভগবান উপর থেকে আইসে আমরা হাতে সংবিধান ধরাই দিয়ে গেছে যাতে তোমরা লিগে আমি রেডি করে দিছি, আবার তোমরা সংবিধান দেখে আবার দেশ চালাও। এমন তো হয়েছে না, ঠিক না? অনেক মানুষ, গুণীগানী মানুষের প্রচেষ্টা, বহুদিনের কষ্ট, তারপরে গিয়া এই অসাধারণ যে বই ভারতের সংবিধান এটা তৈরি হয়েছে। তাহলে আজকের যে ভিডিওর মূল বিষয়বস্তু হলো ভারতের সংবিধানের বিকাশ, মানে এটা কেমনে তৈরি হয়েছে, প্রসেসটা কিটা আসলে। প্রসেসটা হলো ভারত স্বাধীন হওয়ার 1 বছর আগে, মানে 1946 সালে 9 ডিসেম্বর একটা সংবিধান সভা গঠন করা হয়। ঠিক আছে, যেটাকে বলে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদ। ওই যে সংবিধান সভাটা, এটার উপর ন্যস্ত করা হয়, দায়িত্ব দেওয়া হয় ভারতের সংবিধান তৈরি করার লেখা। ঠিক আছে, এবার এই সংবিধানের অ্যাডভাইজার কেটা আসলো? এই সংবিধানের অ্যাডভাইজার আসলো BN রাও। ঠিক আছে, সংবিধান সভা বা গণপরিষদের প্রথম স্থায়ী চেয়ারম্যান আসলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অস্থায়ী চেয়ারম্যান আসলো ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, এবার ভারতের সংবিধানটা কবে কমপ্লিট হয়েছে, মানে এটা গৃহীত হয় কবে? ঠিক আছে, এটা তোমার 26 নভেম্বর 1949 সালে। দেখো, সংবিধান সভা তৈরি হয়েছে 1946 সালে। তারা দীর্ঘকালীন প্রায় 46, 47, 48 প্রায় 3 বছরের মতো সময় লাগছে পুরাটা সংবিধান তৈরি হইতে। তারপরে গিয়া 26 নভেম্বর 1949 সালে এটাকে কমপ্লিট হয়েছে। এর মধ্যে একটা ভালো জিনিস হলো 2015 সাল থেকে, যেহেতু 26 নভেম্বর আমাদের সংবিধানটা একদম রেডি হয়েছিল, এর লিগে আমরা 26 নভেম্বর দিনটারে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করি। ঠিক আছে, এবার সংবিধান তৈরির সময়কাল, এত বড় লেন্দি একটা সংবিধান, এটা কমপ্লিট হইতে কয়দিন সময় লাগছে? আগেই কইছি যে প্রায় 3 বছর, মানে 2 বছর 11 মাস 18 দিন টোটাল সময় লাগছে এই আমাদের ভারতের যে পুরাটা সংবিধান তৈরি করতে। ঠিক আছে, এরপরে অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপিত হয় কবে? 13 ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু দ্বারা। ঠিক আছে, এবং এই অবজেক্টিভ রেজলিউশনটা গৃহীত হয় 12 জানুয়ারি 1947 সালে। নেক্সট, সংবিধান তৈরিতে মোট অধিবেশন বা সেশন। দেখো, এত বড় সংবিধান, এটা এমন না যে একদিনে বা একটা সেশনে পুরাটা কমপ্লিট হয়ে গেছে, এমন কিন্তু হয়েছে না। 3 বছরে প্রায় 11টা সেশন বা অধিবেশন হয়েছে, তারপরে গিয়া এই সংবিধানটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো আমি কিন্তু একদম নোটসটা খুব মানে সুন্দর করে আমি লিখছি, যাতে তোমরা নিজেরা কপি করে রেখে দিতে পারো এটা। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন আসবে এরকম পরীক্ষা তাই যে সংবিধানের মোট কয়টা অধিবেশন লাগছে পুরাটা সংবিধান তৈরি হইতে। ঠিক আছে, তোমরা এটি চাইলে একটু নোট করে রেখে দিতে পারো। ঠিক আছে, এবার এবং ভারতের সংবিধানটা কার দ্বারা লেখা হয়েছিল? এই ভারতের সংবিধানের লেখার কাজ আসলো প্রেম বিহারী নারায়ণের দ্বারা। ঠিক আছে, এবার নেক্সট হলো জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, মানে ন্যাশনাল এমব্লেম। আমরা যে ভারতের জাতীয় প্রতীক হিসাবে আমরা কি গ্রহণ করছি? এটা হলো অশোক স্তম্ভ। ঠিক আছে, এটা কবে গৃহীত হয়েছে? এটা হলো 26 জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, এবার খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, এবার একটু বলে নিই আগে দিয়ে যে এই যে সংবিধান সভা, এই সংবিধান সভার ভিতর অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছিল, এবং এই কমিটিগুলোর আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছিল যে কেমনে কেমনে তোমরা সংবিধানটারে তৈরি করবা। আলাদা আলাদা কমিটিরে আলাদা আলাদা দায়িত্ব দিচ্ছে সংবিধান তৈরি। ঠিক আছে, এর মধ্যে যে মূল কাজটা করছে, সংবিধান তৈরির মূল কাজটা করছে আমরা এই ড্রাফটিং কমিটি, এই খসড়া কমিটিটা। ঠিক আছে, আর এটা কবে তৈরি হয়েছে? 29 আগস্ট 1947 সাল। আর এই ড্রাফটিং কমিটির মোট সদস্য আসলো কয়জন? 6 জন, আর চেয়ারম্যান সহ 7 জন। ঠিক আছে, মানে টোটাল 7 জন, আর সঙ্গে চেয়ারম্যান আসলো ডক্টর BR আম্বেদকর। ঠিক আছে, আশা করছি তোমরা এই পেজটাতে কিটা আছে বুঝছো। ঠিক আছে, নেক্সটে কিটা আছে দেখা দেখা যাক। তারপর হলো অস্থায়ী গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট, মানে কইতেছে 1947 সালে আমরা ভারত স্বাধীন হয়েছে, এর 1 বছর আগে, মানে স্থায়ী না, এটা অস্থায়ীভাবে একটা
মানে সরকার গঠন করা হয়েছিল এবং আলাদা আলাদা ব্যক্তির কাছে আলাদা আলাদা যে ডিপার্টমেন্টের কাজ দেওয়া হয়েছিল, যেমন জওহরলাল নেহরুর কমনওয়েলথ এবং ফরেন অ্যাফেয়ার্সের দায়িত্ব দেওয়া হয়েছিল, ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল। বল্লভভাই পটেলের হোম মিনিস্ট্রি এবং ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং যে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টটার দায়িত্বটা দেওয়া হয়েছিল। রাজেন্দ্র প্রসাদের ফুড অ্যান্ড এগ্রিকালচারের ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছিল। জন মাথাইরে ইন্ডাস্ট্রি এবং সিভিল সাপ্লাইসের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে সর্দার বলদেব সিংকে। তারপর যে অর্থ বা ফাইন্যান্সের যে দায়িত্বটা ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে লিকায়াত আলী খানকে এবং এডুকেশন অ্যান্ড আর্ট শিক্ষা যে দপ্তর বা ডিপার্টমেন্টটার দায়িত্ব দেওয়া হয়েছিল গোপালাচারী। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? এরপরে সংবিধান সভার কমিটি দেখো, ওই আমি তো প্রথম কইছিলাম না, এই যে প্রথম জায়গা থেকে সংবিধান যে সবার মধ্যে অনেকগুলো কমিটিরে ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই কমিটিগুলো কি কোনটা কোনটা আসলো, এই কমিটির লিস্টটা এখানে আছে। ইম্পর্টেন্ট কমিটিটি সবটি লিখছি না। প্রথম আসলো যেটা ড্রাফটিং কমিটি, আমি তো এটা আগেই কইছি, এটা সংবিধান তৈরির মূল কাজ করছে এই ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান আসলো ডক্টর বি.আর. আম্বেদকর। এছাড়া আসলো ইউনিয়ন পাওয়ার কমিটি, এর যে হেড আসলো বা চেয়ারম্যান আসলো জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান আসলো জওহরলাল নেহরু। স্টেট কমিটির মানে আসলো কি চেয়ারম্যান আসলো জওহরলাল নেহরু। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আসলো রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, বুঝতে পারছো? তো এবার নেক্সট যাওয়া যাক। এবার আমরা যে সংবিধান তৈরি তো মূল কাজ তো ড্রাফটিং কমিটি করছিল, খসড়া কমিটি। আমি তো এটা আগেই কইছি যে এর মোট সদস্য সংখ্যা হলো 7 জন। এর মধ্যে চেয়ারম্যান হলো ডক্টর বি.আর. আম্বেদকর। আর এখানে বাকি সদস্যগুলোর নামও আমি লিখে রেখেছি, যেমন কে.এন. মুন্সি, গোপালাস্বামী আয়াঙ্গার, এন.এম. রাও, আল্লাদা কৃষ্ণস্বামী আয়াঙ্গার, সৈয়দ আহমেদ সদুল্লাহ আর টি.টি. কৃষ্ণমাচারী। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করছি এতটুকু এই 3 পেজের মধ্যে কি আসছে তোমরা এটা বুঝছো। নেক্সট, এখন আমরা আলোচনা করবো সোর্স এন্ড শিডিউলস। সোর্স বলতে দেখো, আমাদের যে ভারতের সংবিধানটাকে ধরা হয় যে বিশ্বের সবথেকে বড় সংবিধান হলো আমরা দেশের যে ভারতের সংবিধান। এটা কোনের মেইন কারণ কি জানো? যখন যে আমাদের সংবিধান সভা তারা যে কালটা মানে আমাদের যে কনস্টিটিউশনটা তৈরি করছিল, তখন তারা কিটা করছে, আলাদা আলাদা দেশের সংবিধানটা তারা স্টাডি করছে, পড়াশোনা করছে, মানে এটা লিয়ে ঘাটাঘাটি করছে। তারপর আলাদা আলাদা দেশের যে যে ভালো ভালো জিনিসটি আছে এটি আমরা ইন্ডিয়ার কনস্টিটিউশনের ভিতরে তারা মেনশন করে দিছে। ঠিক আছে, তো আজকের এই জায়গাতে আমরা দেখুন যে আমাদের সংবিধানের যে মূল মূল বিষয়গুলো এটা কোন কোন দেশের সংবিধান থেকে তারা এটা অনুকরণ করে লইছে। ঠিক আছে, যেটা সোর্স মানে উৎস। এবার আমাদের সংবিধানের যে প্রস্তাবনাটা মানে প্রিহাম্বল এবং মৌলিক অধিকার, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, এই যে পোর্শনটা, এটা আমরা কোন দেশের কনস্টিটিউশন থেকে ধার নিচ্ছি বা বড় করছি বা ইন্সপিরেশন যাই বলো, এটা আমরা আমেরিকা মানে ইউএস থেকে নিয়েছি। ঠিক আছে, এরপর হলো সংবিধান সংশোধন গৃহীত হয়, মানে দেখো আমাদের সংবিধানের ভিতরে যে অ্যামেন্ডমেন্টের সিস্টেম আছে। ঠিক আছে, কোনো কোনো কিছু সংশোধন করতে চাইলে যে এই সিস্টেমটা যে তোমরা সংশোধন করতে পারবা সংবিধানের ভিতরে, এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? এটা সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। এছাড়া রাজ্যসভা নির্বাচন সিস্টেমটা এটাও আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি। বুঝছো? এবার ভারতের জরুরিকালীন অবস্থা, যা তোমরা পরে সিরিজের মধ্যে দেখবে, আমি ডিসকাস করবো। ঠিক আছে, ভারতের যে জরুরিকালীন মানে অনেক সময় দেশের মধ্যে ইমার্জেন্সি দেখা যায়। ইমার্জেন্সি 3 রকমের আছে, যেমন অর্থনৈতিক ইমার্জেন্সি মানে ফাইন্যান্স ইমার্জেন্সি, তারপর আরো দুটো আছে ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, এরকম 3টা সিস্টেম আছে। এই যে ইমার্জেন্সি সিস্টেমটা, এটা আমাদের যে ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করছে? এটা হলো জার্মানি থেকে। এরপর হলো পার্লামেন্ট, আমাদের যে সংবিধান, আমাদের ভারত হলো যে পার্লামেন্ট সিস্টেমের গভর্নমেন্ট আছে। ঠিক আছে, এছাড়া সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব, তারপর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেমন উচ্চসভা এবং নিম্নসভা মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ, লোকসভা আর রাজ্যসভা, এই যে সিস্টেমটা, এটা আমরা আমাদের ভারতের সংবিধান কোন দেশ থেকে নিছে? এটা ব্রিটেন থেকে নিছে। ঠিক আছে, এবার নেক্সট হলো ভারতের সংবিধান অধিক অংশ। আবার আরেকটা কথা কোয়েরন বালা যে আমাদের যে সংবিধানটা এর মধ্যে 50% জিনিস আমরা কোন থেকে নিছি? একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছিল 1935 সালে, ওই অ্যাক্ট থেকে আমরা প্রায় ভারতের সংবিধানের 50% জিনিস আমরা আমাদের ভারতের সংবিধান গ্রহণ করছি। ঠিক আছে, এরপর যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমাদের আর্টিকেল মেবি 51 এতে আছে, আমরা যে মৌলিক দায়িত্ব, এই যে প্রভিশনটা, এটা আমরা কোন থেকে নিছি? রাশিয়া থেকে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো যে সোর্স কিটা আসলো আমাদের সংবিধানে। আমি আগে কইছি পুরা বিশ্বের সব থেকে বড় সংবিধান বলা হয়, লিখিত একটা বড় সংবিধান, কারণ এটা বিভিন্ন দেশের সংবিধান থেকে এই সংবিধান আমাদের ভারতের সংবিধানটা তৈরি করে এসেছে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করবো স্কেডিউল। এখানে একটু উঠে নি পিডিএফ এ, আমাদের মূল সংবিধানে শুধুমাত্র 8টা শিডিউল ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমানে তার সংখ্যা কয়টা? 12টি। এবার 12টি কিভাবে হলো? বারবার সংবিধান সংশোধন করা হয়, সংশোধন করে করে একটা একটা করে বাড়তে বাড়তে 12টা হয়েছে। ঠিক আছে, এবার এই তপশিলি বা স্কেডিউল থেকে প্রতিনিয়ত অনেক
অনেক কোয়েশ্চেন আসছে কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে এই স্কেডিউলগুলো একটু দেখবে, ঠিক আছে? আমাদের প্রথম তপশিলি ফার্স্ট শিডিউলটার মধ্যে কি আলোচনা করা হয়েছে? ফার্স্ট শিডিউলের মধ্যে আলোচনা করা হয়েছে ভারতের মধ্যে নতুন রাজ্য কিভাবে গঠন করা হবে সেই বিষয়, ঠিক আছে? এবার এরপর হলো দ্বাদশ, মানে 12তম যে তপশিলিটা রয়েছে এটার মধ্যে প্রায় 18টা বিষয়ের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পৌরসভা মানে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? এবার নেক্সট হলো একাদশ তপশিলি বা ইলেভেন্থ শিডিউলেটে প্রায় 11টা বিষয়বস্তু উল্লেখ আছে। এর মধ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা হলো উল্লেখযোগ্য। এরকম কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আছে যে আমাদের সংবিধানের কোন শিডিউলে মানে কোন তপশিলিতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে। সেখানে উত্তর হবে একাদশ তপশিলি মানে 11th শিডিউল, ঠিক আছে? এবার 9th শিডিউল, নবম তপশিলিতে কি বলা হয়েছে? ল্যান্ডস রিফর্মস মানে ভূমি সংস্কার, এবার এছাড়াও জমির ব্যবস্থার বিলুপ, জমিদারি ইত্যাদি সবকিছু নবম তপশিলির মধ্যে উল্লেখ রয়েছে, ঠিক আছে? আর পঞ্চম তপশিলিতে কি রয়েছে? ট্রাইবেল অ্যান্ড অ্যাডভাইসারি কাউন্সিলের উল্লেখ। ষষ্ঠ তপশিলিতে কি রয়েছে? ডিস্ট্রিক্ট কাউন্সিলের উল্লেখ, ঠিক আছে? এবং নবম তপশিলিটা এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা তপশিলি, ঠিক আছে? এটা আমাদের প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে 1951 সালে এটা আমাদের সংবিধানে যুক্ত করা হয়, ঠিক আছে? প্রথমেই তো কইছিলাম যে আমাদের মূল সংবিধান যখন সংবিধান তৈরি হয়েছে এর মধ্যে শুধুমাত্র 8টা তপশিলি আসলো, কিন্তু প্রথম সংবিধান সংশোধন করা হয়েছে 1951 সালে এবং নবম তপশিলিটা যুক্ত করা, ঠিক আছে? আবার চতুর্থ তপশিলি, ঠিক আছে? আবার ফোর্থ যে স্কেডিউল এটার মধ্যে কি উল্লেখ করা আছে? এই স্কেডিউলের মধ্যে রাজ্যসভা এবং রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল ইউটির মধ্যে কয়টি আসন বরাদ্দ থাকবে রাজ্যসভার ভেতর, এটা এই চতুর্থ তপশিলির মধ্যে উল্লেখ করা। এবার মোস্ট একটা মানে ইম্পর্টেন্ট একটা তপশিলি মানে স্কেডিউল হলো অষ্টম তপশিলি। এবার এইট তপশিলির মধ্যে এবার এইট স্কেডিউলের মধ্যে ভারতের যে 22টি ভাষা, প্রথমত তো এটা 14টা ভাষা আসলো, কিন্তু বর্তমানে এটা বেড়ে হয়েছে 22টি ভাষা। বারবার সংশোধনের মাধ্যমে মানে আরো কিছু মানে ভাষা যুক্ত হয়েছে, যার ফলে প্রায় 22টা ভাষা হয়েছে, ঠিক আছে? এবার শুনুন, 21st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে 21তম সংবিধান সংশোধনী 1966 সালে সিন্ধি ভাষাটা যুক্ত করা হয় ভারতের অষ্টম তপশিলিতে, ঠিক আছে? তারপর 71তম সংবিধান সংশোধনী 1992 সালে কোঙ্কনি, মণিপুরি, নেপালি এই 3টা ভাষা যুক্ত করা হয়। এবং 92তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধনী 2003-এ মিথিলি, সান্থালি, ডোগরি, বোডো এই 4টি ভাষাকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা মনে রাখার বিষয় যে আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন আমাদের মোট ভাষা কয়টি ছিল? 14টি, কিন্তু বর্তমানে এর ভাষা বাইরে কয় রয়েছে? 22টা, ঠিক আছে? তোমরা এটি প্লিজ একটু নোট করে রাখো, এটি খুবই মানে ডাইরেক্ট ফর্ম, তোমরা রিভিশন ফর্মেটে খুব তাড়াতাড়ি এটা পরীক্ষার আগেও রিভিশন দিয়ে তোমরা যাইতে পারবা, ঠিক আছে? নেক্সট, এবার সপ্তম তপশিলি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা তপশিলি মানে 7th স্কেডিউল। এবার কেন এত ইম্পর্টেন্ট? এই সপ্তম তপশিলির মধ্যে আমাদের কেন্দ্র রাজ্য মধ্যে ক্ষমতাটার ভাগ করে দিছে কি কি বিষয়ে তার আইন প্রণয়ন করতে পারবে। যেমন তোমরা এই লিস্টের কথা শুনছো, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এটি আবার কিতা? প্রথম কথা হইলো যে আমরা তো মানে আমাদের যে ক্ষমতা আইন প্রণয়ন ক্ষমতা কিছুটা আছে রাজ্যের কাছে, কিছুটা আছে কেন্দ্রের কাছে, আর কিছু কিছু বিষয় আছে যেটার ভিতরে রাজ্য এবং কেন্দ্র দুজন মিললেই আইন প্রণয়ন করে, ঠিক আছে? এবার ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্র কোন কোন বিষয়ের উপর আইন প্রণয়ন করতে পারে। যেমন আমাদের সংবিধানে কেন্দ্রের মধ্যে এরকম আইন প্রণয়ন করতে পারে মোট বিষয় আছে বর্তমানে 100টি, ঠিক আছে? এবার এর মধ্যে ইম্পর্টেন্টটি আমি এখানে নোট করেছি, ঠিক আছে? আর তোমরা চাইলে বাকিটি নেট থেকে দেখে নিতে পারো। আর এগুলোই বেশি মানে কম্পিটিটিভ এক্সামে এরকম কোশ্চেনই বেশি আসে, এদের মধ্যে থেকে আসবে যাইবে। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্রীয় তালিকা মানে কেন্দ্রীয় সরকার অধীনে কোন কোন জিনিসটা থাকবে এটা হলো যেমন প্রতিরক্ষা, যেমন ডিফেন্স, নৌসেনা, নেভি, বিমান, পারমাণবিক শক্তি, খনিজ, সিবিআই, নাগরিকত্ব, রেল ব্যবস্থা, সেন্সাস মানে জনগণনা, ভারতের বাইরে যদি কেউ তীর্থযাত্রা করে এই সবকিছু যে আইন কানুন বা দেখাশোনা কে করবে, এটা কেন্দ্রীয় তালিকা মানে ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? আবার স্টেট লিস্টের মধ্যেও কিছু জিনিস আছে। বর্তমানে স্টেট লিস্টের বিষয়বস্তু আছে 61টি, এগুলো কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আছে। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবে, বারবার রিভাইজ করবে, চাইলে একটু নোটও রেডি করে রাখবে যাতে তোমরা রিভিশন দিতে পারো, ঠিক আছে? এবার স্টেট লিস্টের মধ্যে কয়টি জিনিস রয়েছে? অনেকটি জিনিস রয়েছে 61টি, এর মধ্যে মূল রয়েছে লোকাল সরকার, পুলিশ, জনস্বাস্থ্য। এমন কোয়েশ্চেন আসতে পারে যে পুলিশ কোন লিস্টের আন্ডারে পড়ে, এটা কি স্টেট লিস্টের আন্ডারে পড়ে নাকি ইউনিয়ন লিস্টের আন্ডারে পড়ে? তো তোমরা দেখতেই পাচ্ছ এর আনসার হবে স্টেট লিস্ট। যেমন লোকাল সরকার, পুলিশ, জনস্বাস্থ্য, ভারতের ভেতরে তীর্থযাত্রা। দেখো ভারতের বাইরে যদি তীর্থযাত্রা হয় তখন এটা দেখাশোনা করে ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্র সরকার, কিন্তু ভারতের ভেতরে হলে এটা স্টেট দেখে, ঠিক আছে? এবার মিউজিয়াম, মেলা, এগ্রিকালচার, আবার ল্যান্ড এই সবকিছু কার মানে এই সবকিছুর উপর আইন প্রণয়ন দায়িত্ব রয়েছে স্টেট মানে রাজ্যে।
আবার কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট হলে সেই সব বিষয়গুলো সেখানে কেন্দ্র আইন প্রণয়ন করতে পারে এবং রাজ্য আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে, যুগ্ম তালিকার মধ্যে মোট 52টি বিষয় রয়েছে। ঠিক আছে, এর মধ্যে আছে বন, বিবাহ, বিচ্ছেদ মানে ডাইভোর্স, ম্যারিজ, ফরেস্ট, নিউজ মানে খবর, খবরের কাজ, তারপরে হলো পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো শিক্ষা। এটা প্রায় অনেকগুলো কম্পিটিটিভ এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন এসেছে যে শিক্ষা কোন তালিকার অন্তর্গত, এডুকেশন কোন মানে লিস্টের অন্তর্গত রয়েছে, সেটা হলো কনকারেন্ট লিস্টের মধ্যে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। আমার কাছে এটা ভালো নোটস আছে বলতে আমি এটা আস্তে আস্তে করে চাইছি যে প্লে লিস্টটা রেডি করে তোমাদেরকে দেবো, এবং তোমরা প্লিজ আমাকে একটু জানাবে আমি কি এটা কন্টিনিউ করবো নাকি এখানেই রেখে দেবে। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি আরো নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চেষ্টা কি করবোই, অবশ্যই করবো যদি তোমাদের সাপোর্ট পাই। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।